আসসালামু আলাইকুম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল এর আজকে দ্বিতীয় পর্ব। আজকের ক্লাসে আমরা পরবর্তী স্টেপগুলো শিখব। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কে ধারণা নিয়েছিলাম, বলেছিলাম যে আমরা জেনেছিলাম এই অধ্যায়ে 5টা পদ্ধতিতে গুডউইল ভ্যালুয়েশন করা যায়। এর মধ্যে দুইটা আমরা মেথড শিখছিলাম, হচ্ছে এভারেজ প্রফিট মেথড আর ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। আজকের ক্লাসে আমরা জানবো সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড এবং অ্যানুইটি মেথড। এই তিনটা মেথডেই গুডউইল ভ্যালুয়েশন করার জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই তিনটা মেথড আমাদের বাকি আছে। তিনটা মেথডে যদি আমরা গুডউইল ভ্যালুয়েশন করতে চাই তাহলে আমাদেরকে 6টা স্টেপ জানা থাকতে হবে। 6টা স্টেপের মাধ্যমে বাকি তিনটা পদ্ধতিতে আমরা গুডউইল ভ্যালুয়েশন করতে পারবো। এই 6টা পদ্ধতি কি কি আমরা একটু দেখে নিই। 1 নম্বরে সম্পত্তির ভিত্তিতে অন দ্য বেসিস অফ অ্যাসেট বেসিস। তাহলে আমাদের কি করতে হবে, টোটাল অ্যাসেট বা টোটাল কারেন্ট ইয়ার ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তাহলে 1 নম্বর স্টেপে আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন অফ দ্য ক্যাপিটাল এমপ্লয়েড। 1 নম্বরে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র আমরা জানি, সম্পত্তির ভিত্তিতে যদি সম্পদ থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট লেস টোটাল কারেন্ট লায়াবিলিটিস, দেন আমরা পাবো ক্যালকুলেশন অফ দ্য ক্যাপিটাল এমপ্লয়েড। মানে টোটাল চলতি সম্পদ থেকে যদি চলতি দায়সমূহ বাদ দেয় তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। ঠিক আছে, আবারও বলছি, 1 নম্বর ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড করার সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তবে টোটাল কারেন্ট অ্যাসেটের মধ্যে কিছু কিছু জিনিস যাবে না, সেগুলো হচ্ছে ব্যালেন্স শিটে গুডউইল এট কস্ট লেখা থাকে। তবে যদি ব্যালেন্স শিটে গুডউইল এট কস্ট লেখা থাকে তবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে কিন্তু মূল্যায়িত সুনাম আসবে না। শুধু যদি গুডউইল লেখা থাকে তখন কিন্তু এটা কারেন্ট অ্যাসেটে আসবে না, যদি গুডউইল এট কস্ট লেখা থাকে তখন আসবে। তারপর আইডল ইনভেস্টমেন্ট এবং ফ্যাক্টিটিয়াস অ্যাসেট থাকলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে না। এই তিনটা জিনিস আসবে না। আইডল ইনভেস্টমেন্ট এবং কি ফ্যাক্টিটিয়াস অ্যাসেট থাকলে কি অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে না। আর এই যে গুডউইল এট কস্ট থাকলে আসবে, যদি শুধু গুডউইল থাকে তখন সেটা আসবে না। ঠিক আছে, তারপর 2 নম্বর স্টেপে আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেশন অফ দ্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র দেখেন, ক্যাপিটাল এমপ্লয়েড যে 1 নম্বর ওয়ার্কিং এ যে আমরা 1 নম্বর স্টেপে যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি তা লিখব। ক্যাপিটাল এমপ্লয়েড যা উপরে স্টেপ 1 এ নির্ণয় করা হয়েছে, যে ক্যাপিটাল এমপ্লয়েড লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, স্টেপ 1 এ নির্ণীত ক্যাপিটাল এমপ্লয়েড থেকে চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ যাবে। হ্যাঁ, তারপর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড জাস্ট আপনারা শুধু লিখে রেখেন, অঙ্ক সমাধান করলে বুঝতে পারবেন। আবারও বলছি, ক্যাপিটাল এমপ্লয়েড থেকে লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিলে আমরা কি পাবো, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তারপর এখানে একটা নোট দেওয়া আছে, নোট যদি ইডল ইনভেস্টমেন্ট থাকে তবে তার সুদ কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে এবং ঋণের সুদ থাকলে তা যোগ হবে। অঙ্ক করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। 3 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট বের করার সূত্র বা নিয়ম হচ্ছে এভারেজ প্রফিট বিগত বছরের গড় মুনাফা। এভারেজ প্রফিটগুলো দেওয়া থাকবে, আমরা গড় প্রফিট বের করব। এভারেজ প্রফিট অ্যাড ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট, যেমন বিনিয়োগের সুদ, ঋণের সুদ, অনাদায়ী দেনা, অবচয় যা সমন্বয় করা হয়নি সমন্বয় করব। দেন লেস ট্যাক্স লেস করব, এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমরা করব কি, 4 নাম্বার স্টেপে করব ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বের করার সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কোথায় করেছিলাম, 2 নাম্বার ওয়ার্কিং এ বা 2 নাম্বার স্টেপে করেছিলাম। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন, একটার সাথে একটা কিন্তু জড়িত। নোট, স্টেপ 2 এ নির্ণীত এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর ওপর স্বাভাবিক হারে মুনাফা ধার্য করে নর্মাল প্রফিট বের করতে হবে। মানে স্টেপ 2 আমরা যা করছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর নর্মাল রেট অফ রিটার্ন আমরা কাউন্ট করব, এটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। তার 5 নাম্বার স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট দেখেন, এই যে আমরা বলছিলাম না যে 1 নাম্বার হচ্ছে আমাদের এভারেজ প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ 2 নাম্বার ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, 3 নাম্বার হচ্ছে সুপার প্রফিট মেথড, 4 নাম্বার হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, 5 নাম্বার হচ্ছে অ্যানুইটি মেথড। তাহলে যে সুপার প্রফিট মেথডে আমাদের গুডউইল ভ্যালুয়েশন করার সূত্র হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ঠিক আছে, নর্মাল প্রফিট। তারপর নোট, স্টেপ 3 এ বর্ণিত এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে স্টেপ 4 এ নির্ণীত নর্মাল প্রফিট বাদ দিলে সুপার প্রফিট বের হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্টেপ 6।
স্টেপ 6 এ আমরা ফাইনালি গুডউইল বের করব। গুডউইল বের করার সূত্র হচ্ছে সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ। নোট, স্টেপ 5 এ নির্ণীত সুপার প্রফিট এর যত গুণ গুডউইল হবে তত দিয়ে গুণ করলে গুডউইল বের হবে। উল্লেখ্য উল্লেখ্য যে সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইল হবে না। সুপার প্রফিট যদি নেগেটিভ আসে তখন গুডউইল হবে না। যদি প্রশ্নে সুপার প্রফিট এর কত গুণ সুনাম হবে তা বলা না থাকে তবে 2 বা 3 ধরে অঙ্ক করা যেতে পারে। মানে যদি বলে 3 ইয়ার পারচেস, 2 ইয়ার পারচেস, এই পারচেসের শব্দ যদি লেখা না থাকে তখন আমরা 2 ইয়ার্স পারচেস অথবা 3 ইয়ার্স পারচেস ধরে আমরা অঙ্ক সমাধান করব। তাহলে আমরা এটুকু করলাম যে পরবর্তী 3টে স্টেপ করার জন্য আমাদের এই 6টা পরবর্তী 3টা পদ্ধতি জানার জন্য বা করার জন্য আমাদের এই 6টা স্টেপ জানতে হবে। 6টা স্টেপ জানা আপনারা একটু দেখে নেবেন। দেখার পর যখন পরবর্তী ক্লাসে অঙ্ক সমাধান করবো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি।